রেস শেষ হচ্ছে না, এটা তো আমাদের জন্য আনন্দের। কারণ হচ্ছে যে একটা সিনেমা দীর্ঘদিন ধরে মানুষ দেখলে, এটা আমরাও এই ছবিটা দীর্ঘদিন ধরে নির্মাণ করেছি। সো রোদ নিয়ে তো অনেক মিশ্র প্রতিক্রিয়াও আছে, মানে মানুষজন এটাকে নিয়ে নানা রকম কথা বলেছে। সেটাও আমাদের জন্য খুব পজিটিভ। কারণ হচ্ছে যে আমি একটা কথা হয়তো বারবার বলছি যে মানুষের হয় কি যে এক ধরনের সিনেমা দেখে, সেই সিনেমা দেখার যে অভ্যস্ততা তৈরি হয় সেটা তো কোনো একটা ছবি এসে সেটাকেও ভেঙে দেয় কিংবা সেই অভ্যস্ততাকে ভেঙে দেয়। সো রোদ মানুষের নানা ধরনের পার্সপেক্টিভ থেকে রোদটা দেখার, এইটা আমি বেশি উপভোগ করছি। মানে রোদ দেখার অনুভূতি একরকম না। মানে আমি যখন বিভিন্ন মানুষের সাথে কথা বলি কিংবা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখি কিংবা পার্সোনালি যখন দেখা হয়, কেউ যখন রোদ নিয়ে কথা বলে তখন তার একটা পার্সপেক্টিভ থাকে দেখার, যে রোদটা সে কীভাবে উপলব্ধি করছে। এইটা আমাকে সবচেয়ে, নির্মাতা হিসেবে আমি ওটাই, আমি যখন লিখছিলাম কিংবা আমরা যখন এটা ডেভেলপ করছিলাম তখন আমাদের মাথায় ছিল যে এটা যেহেতু এরকম একটা ওপেন এন্ডেড ফিল্ম, আমরা মনে করছিলাম যে এটা নামানোর জন্য নানা রকমভাবে বিশ্লেষণ করুক, মানে এটা আমাদের চাওয়া ছিল। তো চাওয়া অনুযায়ী সবসময় কিছু ঘটে না, বাট ইন্টারেস্টিংভাবে রোদের ক্ষেত্রে সেটা ঘটে গেল। এবং এত লেখা যে আমি হাওয়ার সময় অনেক লেখা হয়েছিল, কিন্তু রোদের ক্ষেত্রে এত বেশি, মানে এক একজন মানুষ এত বড় বড় করে লেখা লিখছে, মানে হচ্ছে তার একটা রিসার্চ ওয়ার্কের মতো, মানে দীর্ঘ টাইম নিয়ে এই লেখাগুলা। এবং সত্যিকার অর্থে অনেক লেখা আমি এখনও পড়তে পারি নাই। মানে আমার অনেক লেখা আসতেছে, যে লেখাগুলা খুব গুরুত্বপূর্ণ লেখা, সেটাও আমি পড়ে উঠতে পারি নাই, কারণ ওটার জন্য একটা দীর্ঘ সময় লাগবে এগুলো পড়তে। সো এই উচ্ছ্বাস কিংবা সিনেমা নিয়ে নানা রকম তর্ক, ভালো লাগা মন্দ লাগা, এই সবই তো সিনেমার জন্য, মানে আমার কাছে মনে হয় যে একটা সিনেমা মানুষের সফলতার গল্প বলা হয় না, আমার কাছে মনে হয় যে সিনেমার সফলতা অর্থনৈতিক সফলতা না। সিনেমার সফলতা হচ্ছে যেই সিনেমাটা নিয়ে অনেক দিন কথা হয় কিংবা যেই সিনেমাটাকে নিয়ে নানাভাবে ভাবা যায়। সো ওই ধরনের সিনেমা আমি নিজেও দেখতে পছন্দ করি, কিংবা আশা করি এই ধরনের সিনেমা আরও হোক। তো রোদের ক্ষেত্রে আমার আনন্দের বিষয় নির্মাতা হিসাবে যে রোদ নিয়ে নানা রকমভাবে কথা হচ্ছে, যেটা আমি ব্যক্তিগতভাবে তো এটা একটু উপভোগ করছি। হ্যাঁ, আমার আম্মু তো একেবারে অন্য জায়গার থেকে ছবিটা দেখছে, কারণ আমার আম্মু তো এই গল্পটার একটা পুরো অংশ জুড়ে, কারণ ওনার ছোটোবেলা থেকে উনি সাধুর সাথে বড় হয়েছে, ওনার পাশাপাশি খুব কাছাকাছি এজে ছিল। সাধু মনে হয় আম্মুর থেকে একটু বেশি এজ ছিল এরকম। তো সাধু এবং সাধুর বউ, তো আম্মুর তো গল্পটা একভাবে দেখেছে। আবার আম্মুর সাথে আমার অনেক কিছু ডিবেটও হয়। আম্মুর ছবি দেখে আম্মু বলছে যে আমি যেসব পরিবর্তন করেছি সেগুলা কেন করেছি, সেগুলো নিয়ে আমাকে আম্মুর সাথে প্রশ্ন উত্তর পর্বে যেতে হয়েছে। আম্মু বলছে যে কেন তুই এখানে এই চেঞ্জটা করছিস, আমি যে বলছি সেভাবে কেন হয় নাই, এই নানা রকম। সো দুটা খুব ইন্টারেস্টিং। কিন্তু আম্মুর ছবিটা খুব ভালো লাগছে, কারণ হচ্ছে আম্মু ওই সাধু এবং সাধুর বইয়ের গল্পটা যেহেতু আম্মুর ছোটোবেলার গল্প, আম্মুর পুরো জীবনের গল্প না, সো ওইটা উনি পর্দায় দেখতে পেয়ে আম্মু খুব উচ্ছ্বসিত ছিল যখন আমি বলছিলাম এই যে এই ছবিটা আমি বানাবো। আম্মু প্রথমে বুঝতে পারছিল না যে এই গল্পটা কি আসলে সিনেমায় হয়, কারণ সিনেমায় তো আমরা, আম্মু তো একটা গল্পই বলছে যে তার পাশে, কিন্তু এই গল্পটা পর্দায় কীভাবে আসবে। হ্যাঁ, ওইটা নিয়ে আম্মু খুব ইয়ে ছিল, মানে চিন্তিত ছিল। পরবর্তীতে যখন, কারণ আম্মুর সাথে আমি স্ক্রিপ্ট রাইটিং পর্যায়ে আম্মুর সাথে আমার রেগুলার কথা হতো, কারণ আমার কোনো ইনফরমেশন জানতে হলে আমি আম্মুর সাথে তখন বসতাম, বলতাম যে এটা এই ব্যাপারটা কীরকম হয়েছে কিংবা ওই ব্যাপারটা কেমন হয়েছে। রোদে অনেকগুলো দৃশ্য আছে যেগুলো সরাসরি আম্মু আমাকে বলছে, যেরকম পিঁপড়া, সাধুর গায়ে পিঁপড়া লাগাই দেওয়া, এই দৃশ্যটা আম্মু আমাকে যেভাবে বলছে আমি ছবিতে কাছাকাছি ট্রাই করেছি যে ওইটাই করতে, যে সাধু গরু রেখে যখন ঘুমাতো তখন সাধুর বউ পিঁপড়ার বাসা কোনো একটা গাছ থেকে পেরে নিয়ে, তখন তো যে কী হয় যে আম গাছ কিংবা ইয়ে গাছের পাতায় পিঁপড়ার বাসা করতো। তো পিঁপড়া যারা গ্রামে থাকে তারা এটা জানে, হয়তো শহরের মানুষরা এটার সাথে সম্পর্ক না, তারা জানে না। তো এরকম একটা পিঁপড়ার বাসা নিয়ে তার গায়ে লাগাই দিত। তো এরকম অসংখ্য দৃশ্য ছিল, যেমন ওর খাওয়া দাওয়া রান্না করতে পারতো না সাধুর বউ, ওই যে লবণ দিয়ে ফেলা, ঝাল দিয়ে ফেলা, এই ব্যাপারগুলা। তারপর সিনেমায় আরও এরকম ছোটো ছোটো অনেকগুলো দৃশ্য আছে যেগুলো আসলে আমার আম্মুর কাছ থেকে সরাসরি শোনা। তো উনি ওইসব সিন দেখে আবার খুবই ইন্টারাক্ট করেছে আমার সাথে, বলছে যে হ্যাঁ ওই সিনটা খুব মজা হয়েছে। এই গল্পটা আমি যখন এই গল্পটাকে ভাবছিলাম তখন এই গল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে এটাকে ধরা, কারণ হচ্ছে
আমি তো একটা সময় টাইম ফ্রেমকে ভেঙে দেওয়ার গল্প ছিল, যে এটা একটা টাইমলেস একটা স্পেসের গল্প বলছি। আবার এটা কন্টেম্পোরারি সময়ে ভাবতে পারে, 20, 25, 30 বছর পরেও ভাবতে পারে। তো যে কোনো সময়কে এটাকে, এখানে মোবাইল নাই, এখানে টেকনোলজিক্যাল কোনো বিষয় নেই, এবং সাধু একজন রাখাল, সাধুর বউ একজন পাগলি ক্যারেক্টার, এই দুটা ক্যারেক্টারকে বলার জন্য আমি যেই দুটা মানুষ এবং রাখাল এবং পাগলি, আমরা একটা গ্রামের স্পেস থেকে গল্পটা বলছি। সো আমার এই বাংলার যেই বিভিন্ন কালচারাল এবং তাদের যে জীবনযাপন, সেটাকে আমি ধরতে চেয়েছিলাম। সেটা লাইক ওই গরুর দৃশ্যগুলাতে যখন গরুর ব্রিডিং সিন হয়, আমাদের শহরের মানুষ এগুলাতে অভ্যস্ত না, যে আসলে গরুর ইসে নিয়ে সবাই গরুকে ব্রিডিং করানোর জন্য কি এক জায়গায় আসে কিনা। কিন্তু আগে এক সময় গরুর খামার থাকতো যেখানে এই কাজটা করা হতো, এবং এটা মাঠের মধ্যেই হতো। তারপর যতগুলো দৃশ্য আছে এই ধরনের, মানুষের সাথে প্রকৃতির সম্পর্কগুলো, কিংবা আমাদের এই অঞ্চলের যে মেলায় যাওয়ার যে দৃশ্য, কিংবা এই সবগুলো, এইগুলো আমার কাছে আমি এই গল্পটা করার সময় সবসময় এই ব্যাপারগুলো মাথায় নিয়েছিলাম, যে আমি এই অঞ্চলের মানুষের গল্প বলতে, যে আমি যেন অঞ্চলের এই কালচারটা, কিংবা এই কোনো আমাদের গ্রাম্য জীবনের যেই আমরা যেগুলো হারিয়ে ফেলেছি, যে ঐতিহ্যগুলো আমরা আর দেখতে পাই না আমাদের সিনেমার পর্দায়। আমাদের সিনেমার পর্দায় সবসময় শহর বেশি আসে, কিংবা গ্রাম আসলেও সেটা একটা কল্পিত গ্রাম হয়। হ্যাঁ, বাস্তব আমাদের গ্রামের মানুষ যেভাবে জীবনযাপন করে, যেই চলাচল করে, যেই জীবনযাত্রার ভেতর দিয়ে আমাদের গ্রামের মানুষরা পার হয়, সেটা কিন্তু আমরা সিনেমার পর্দায় দেখি না। আমরা সিনেমার পর্দায় একটা কল্পিত গ্রামের বাস্তবতা দেখতে পাই, যেখানে গ্রামের মানুষরা হাসি আনন্দ করে, আর না হলে খুব কষ্টে আছে। কিন্তু আমি এই কষ্ট কিংবা হাসি আনন্দ কে আমি মাথায় রাখি না, আমি বরঞ্চ সাধু আর পাগলির জীবনটাকে মাথায় রাখছিলাম। সো ওইটা রচনা করতে যেয়ে আসলে আমি পুরো বাংলাদেশের অনেক কিছু দেখাতে চেয়েছি, সেটাও আমার একটা পার্সপেক্টিভ ছিল। সিম্বলিজমের ব্যবহার, যেহেতু এটা মেটাফরিক্যাল জায়গা থেকে গল্পটা বলা, একটা পার্সপেক্টিভে রোধ খুব সরল গল্প, যে সাধু এবং পাগলির জীবনে তাদের প্রেম। এখন এই সরল প্রেমটা আমরা দেখেছি এই গল্পের, যদি প্রেম বলতে চাই তাহলে সাধু তার বইয়ের প্রতি যে আকাঙ্ক্ষা, বইয়ের প্রতি তার কিন্তু প্রতিনিয়ত মায়া তৈরি হয়, আবেগ তৈরি হয়। আমরা যখন ছবি শুরুতে দেখি সাধু, তার বইয়ের প্রতি কোনো আবেগ নেই, কিন্তু সাধু তার ওয়াইফকে যখন প্রথমবার ফেলে দিয়ে আসে, তারপরে দেখি যে সাধু কারোর জন্য হয়তো একটু ওয়েট করে। এই যে দ্বিতীয়বার সেই আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়, তৃতীয়বার মানুষের আকাঙ্ক্ষা কিন্তু শেষ হয় না, সেটা নগর হোক শহর হোক, আমাদের মানব জাতির হচ্ছে আমরা আকাঙ্ক্ষার ভিতর দিয়ে যাইতে পছন্দ করি, কিংবা যাই, এটাই আমাদের সো সাধু যে পাগলিকে ভালোবাসে সেটা আমরা বুঝতে পারি, তার আকাঙ্ক্ষা, তার চাওয়া, এবং এই তৃপ্তিটা তার শেষ হয় না। সে কারণে আমি শেষে যে ওরকম পুরো একটা ছাগল খেয়ে ফেলার গল্প বলছি, যে আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না, আকাঙ্ক্ষার থেকে মানুষ পরিত্রাণ পায়ও না। কিন্তু এটা বলতে যে এই যে সাধু আর পাগলির যে সরল প্রেমের গল্প, এটা বলতে যে আমি আসলে বিভিন্ন রূপকের আশ্রয় নিছি। সেইটা আশ্রয় নেওয়ার এই ছবির একটা বড় গঠনগত কারণ আছে। আমি আসলে এটা ধর্মতাত্ত্বিক জায়গা থেকেও, কিংবা সোসাইটির জায়গা থেকেও গল্পটাকে একটু বলতে চেয়েছি। প্রেম মানে অ্যাডাম অ্যান্ড ইভসের যে গল্পটা, মানে আমাদের বাইবেলে কিংবা কোরআনে আদম হাওয়া, এই গল্পটা আমরা সবাই জানি, আমরা নানাভাবে জানি, ধর্মগ্রন্থ পড়েও জানি, আমাদের এই মুসলিম প্রধান দেশ, আমরা নর্মালি ওইটা আমরা জানি, কিন্তু সেই গল্পের ব্যাখ্যা আমরা খুব ভালো করে বুঝতে চেষ্টা করি না। আমি আসলে এই মেটাফরিক জায়গা থেকে সাধু এবং পাগলিকে ওই দুইটা চরিত্র হিসেবে দেখেছি, যে এই পৃথিবীর প্রথম নরনারী, যারা আসলে একে অপরের জন্য উপায়হীন, তারা একে অপরের জন্যই, সাধু যতবার ফিরে দিয়ে আসবে পাগলি ততবারই ফিরে আসবে। এই যে চার চলে যাওয়া এবং ফিরে আসা, এবং পাগলির বারবার ফিরে আসার ভিতর দিয়ে সাধুর মনে যে প্রেম জাগ্রত হয়, সেটাই এই গল্পের সরলতা। এই গল্পের যে জটিল পাঠ, যেটা নিয়ে হয়তো মানুষ নানা রকমভাবে কথা বলেছে, সেটা হচ্ছে এই সিম্বলের ব্যবহার, যে সিম্বলটাকে কেউ ধরতে পেরেছে, কেউ হয়তো পারেনি। কিন্তু আমি মনে করি যে এটা খুবই সহজ, হয়তোবা যে পারেনি সে হয়তো সে হয়তো অনেক কিছু জটিল করে ভাবছে। সে সহজ অঙ্কে যদি ভাবে তাহলে খুবই সহজ। এই যে আপনি বলছেন যে ব্রিডিং সিনটা, সাধুর যে তার ওয়াইফকে ওই যে তাল খাওয়ার পরে তার আকাঙ্ক্ষা হয়, কাম জাগ্রত হয়, আমি সেটা সিম্বল আকারে তার জীবনযাপনের ভিতর দিয়ে আমি দেখাইছি ওই সিম্বলটা। কিংবা মাতা মেরির যে সাধু নিজে
মাতাহীন, হ্যাঁ। সো সে যখন তার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসে, যে সেই সন্তানেরও পিতৃ পরিচয় নাই, সাধু জানে যে এই সন্তানটা তার না, তখন পাগলি যখন আমি বলতে চেয়েছি যে নারী এই সন্তানের তার গর্ভের সন্তান আসলে নারীরই, নিজের স্বয়ং তার, এটা পুরুষের নয়। এই যে আমার এই কথাটা আমি আসলে পাগলির ভিতর দিয়ে বলতে চেয়েছি, যেটা হচ্ছে ও বলছে যে এটা আমার সন্তান, হ্যাঁ। সো এইটা আমি নারী পুরুষের এই সম্পর্কের জায়গা থেকে আমি কোনো ব্যাখ্যা করতে যাইনি, বরঞ্চ একটা সিম্বলের আশ্রয় নিয়েছি। সেটা কি? সেটা ওই যে মাতা মেরি, যে যার গর্ভে সন্তান এসেছিল সেটা ঈশ্বরের। এখন আপনি একটু ঠান্ডা মাথায় মিলাই দেখেন দর্শক হিসাবে যে আমি কেন এটা বলতে চাইলাম। এই যে প্রশ্ন আমাদের মধ্যে তৈরি হয়, কিন্তু আমরা নিজেরা কখনো কখনো সোসাইটিতে আমরা প্রশ্ন করতে ভুলে যাই। আমরা যেটা জেনে আসি শুধু সেটাই আমরা জেনে থাকি। এই জানাটার ভিতর দিয়ে প্রশ্ন তৈরি হয়। আমি আমার সিনেমাতে কোনো উত্তর রাখি নাই, আমি শুধু প্রশ্নগুলো করেছি। তা এই সম্পর্কের গল্পের ভিতরে আমি কিছু প্রশ্ন তৈরি করতে চেয়েছি। আমার কাছে মনে হয় যে আমাদের মনেও এই প্রশ্নগুলো, দর্শকের মনেও এই প্রশ্নগুলো আছে। হয়তো তারা এই মিথিক্যাল বিষয়গুলা কিংবা এই আমাদের সোসাইটির গল্পগুলো, যখন আমরা সোসাইটির নানা ঘটনা আমরা জানি কিন্তু আমরা প্রশ্ন করি না। ও আচ্ছা, মূল কারণ হচ্ছে মিথ হচ্ছে, আমার কাছে মনে হয় যে মিথটা গল্প বলতে আমাকে সাহায্য করে। যেমন আমি কোনো একটা গল্প বলতে গেলে মিথটা সবার জানা থাকে, মিথটা বহু বছরের চর্চিত, একটা 1000 বছরের পুরনো মিথ এই সোসাইটিতে এখনও আছে, সেটা অন্যভাবে আছে। আমার কাছে মনে হয় যে মিথের ব্যাখ্যা আমাদের সোসাইটি, আমাদের জীবন ধারণের ভিতর দিয়ে মিথ তৈরি হয়। এখন ওই যে মিথ তৈরি হয় সেটা হোক না 1000 বছর, হোক না কিছুদিন আগে, মানে শত শত বছর আগে, কিন্তু সেই মিথটা যখন আমি নতুন করে আবার আমার গল্পের ভিতরে হাজির করি, তখন ওটা একটা ব্যাখ্যা তৈরি হয়, ওই গল্পের গভীরতা তৈরি করে, ওই গল্পের আরেকটা পার্সপেক্টিভ তৈরি করে। আমি সরাসরি একটা গল্প বলতে পারি কিংবা হইতেই পারে, কিন্তু আমি মিথটাকে যে খুব সচেতনভাবেও আমার গল্পে নিয়ে আসি সেরকম না। কিন্তু মানে মিথটা খুব স্বাভাবিকভাবেই আমার গল্পে আসে। হয়তোবা আমার মিথের নিয়ে আগ্রহ, কিংবা হয়তোবা এটা নিয়ে আমার এক ধরনের একটু চর্চাও আছে, কিংবা সেটাও একটা কারণ হতে পারে। কিন্তু ব্যাখ্যা করতে বললে আমি বলবো যে মিথটা আমাকে গল্প বলতে সাহায্য করে। আমি যেই অনুভূতির কথা বলতে চাই সেটা ওই মানুষের জানা তো মিথগুলা। সো আমি ওই পুরনো মিথটা আবার নতুন করে যখন বলি তখন মানুষ এটা রিলেট করতে পারবে বলে আমার বিশ্বাস করি। আমি সাধুর বউয়ের নাম নেই, কিন্তু তার পালিত যে ছাগলটা তার নাম আছে। আমাদের সোসাইটিতে নারীর নাম থাকে না, নারী কখনো তার বাবার নামে পরিচিত হয়, তারপরে তার হাজব্যান্ডের নামে পরিচিত হয়, তারপরে তার সন্তানের নামে পরিচিত হয়। এবং এটা ফার্স্ট ওয়ার্ল্ড বুঝতে পারবে না অতটা, কিন্তু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা আছি, আমরা যে তৃতীয় বিশ্বের মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ, আমরা খুব দ্রুত রিলেট করতে পারি। হ্যাঁ, আমার মায়েরও তো নাম থাকে না, আমার মায়ের তো কখনো কখনো কেউ আমার নানু বাড়ি দাদু বাড়িতে তাকে সুমনের আম্মুই বলে, কিংবা আমি আমার দাদি, আমার নানি কিংবা গ্রামের অসংখ্য মানুষের কথাই মনে করতে পারি সত্যি আমার নাম তাদের জানা নেই। আমি তাদের নাম বলি যে অমুকের ওয়াইফ হিসাবে চিনি, কিংবা অমুকের মা হিসাবে তাকে চিনি। সো নারীর তো নাম থাকে না। ওটা মানে এটা আমার যে এই গল্পটা করতে এসে আমার ফিলিংটা হয়েছে তা না, এটা আমার সবসময় মনে হয় যে এই ব্যাপারটা। সো এই গল্পটা করতে এসে আমি ছাগলটার নাম রেখেছিলাম যেটা পাগলির, কিন্তু তার নামটা রাখি না ওই জন্যই, মানে এইটা আরও খুবই মানুষের মাথায় আমি ঢুকিয়ে দিতে চেয়েছিলাম বারবার। খেয়াল করে দেখবেন যে অনেক কিছুর ভেতরে, মানে পুরো ছবিটা যখন চলতে থাকে কখনোই মনে হয় না যে পাগলির নামটা কি, দর্শক জানে না, দর্শকের জানার আগ্রহ তৈরি হয় না। আমি স্ক্রিপ্টিং করার সময় কখনোই ওই নামটাকে বাদ দিয়ে রেখে গেছি। সো কেউ ভাবি ডাকতেছে, সাধু তার ওয়াইফকে কোনো নামেই ডাকছে না। এই যে নামহীনতা, নামহীন একটা চরিত্র হয়ে ওঠে সাধুর বউ। কিন্তু ছবির শেষের দিকে যে যখন সাধু তার বন্ধুর কাছে, মানে পান্না ক্যারেক্টারটা যখন বলে যে ভাবির নামটা যেন কি, তখন সাধু থমকে যায়। এবং আমি বিশ্বাস করি যে হলের দর্শকরাও কিন্তু তখন চিন্তা করতে থাকে আসলে তারাও তো নাম জানে না। সো তখন আসলে একটা ব্যাপার ঘটে, সাধু নিজে রিয়েলাইজ করে যে, এবং সাধু অনেকক্ষণ চুপ থাকার পরে সে বলে যে আমি নামটা তো মনে করতে পারতেছি না, নামটা তো কি যেন।
তখন সে একটা বকা দেয় সাধু যে আমি আমি তোর বউয়ের নাম তুই জানবি না, আমি জানবো কীভাবে। তারপরে যখন সাধুর বউ ব্যাক করে তখন সাধু বাড়িতে কাজ করতে করতে তার ওয়াইফকে কিন্তু জিজ্ঞাসা করে যে তোর নামটা জানি কি। তখন আমরা কিন্তু পাগলি কিন্তু হেসে দিতে পারতো, অন্য কিছু করতে পারতো, কিন্তু পাগলিও চিন্তিত হয়ে যায়। আমরা ভিজুয়ালি সাইকোলজিক্যালি বোঝাতে চেয়েছি পাগলি তো পাগলি, সে অনেক কিছু মনে রাখতে পারে না, কিন্তু তার নিজের নামও মনে রাখতে পারে না। নাকি আমরা ওইখানে সংশয় যে তার নামটা কেউ ডাকে না, এই জন্য সে বহুকাল তার নাম না ডাকতে ডাকতে সে নিজের নামটা ভুলে গেছে। সো সাধুর বউ অনেকক্ষণ চিন্তা করে তারপরে বলে যে আমার নাম সাধুর বউ। সো এটাই আমরা নারীরা সমাজে নামহীন গোত্রহীন হয়ে ওঠে আর কি। দেখেন দৃশ্য আমি যা নির্মাণ করেছি সেটা আসলে আমার কাছে মনে হয় যে এটা আমি বলে দিয়েছি, এটা আলাদা করে বলার কিছু নেই। আমার কাছে এটার কোনো ব্যাখ্যা আমার কাছে মনে হয় দেওয়ার নাই। কিন্তু মানুষের চিন্তার জন্য মানুষ চিন্তা করতে চাইলে অনেক কিছুভাবে চিন্তা করতে পারে। আমিও শেষ দৃশ্য অনেক রকমভাবে ভাবতে পারি। আমার কাছে মনে হয় যে শেষ দৃশ্য তো একটা মায়ের গল্প, আকাঙ্ক্ষার গল্প। সাধুর বউকে তীব্র পেতে চায়, সে তীব্র পেতে চাওয়ার জন্য তার জীবনে অসংখ্য তাল পড়তে হবে। সাধুরও জানে যে তার ওয়াইফ ব্যাক করবে না তার জীবনে, কিন্তু তার জীবনে অসংখ্য তাল পড়ে যায় এবং আমরা ফাইনালি দেখি যে একটা তাল এসে হাত বাড়িয়ে দেয় এবং ওখানে আমরা শেষ করি। আমরা একটা আকাঙ্ক্ষা এবং আশার দুটার জায়গায় যে সংযোগ করি, যেখানে গড অ্যাডামকে আত্মাদান করেছিল হাতের স্পর্শে, এই যে সন্ধিক্ষণ, সেটাই হতেছে ক্রিয়েশন অফ অ্যাডাম। সো আমরা একটা তাল এবং একটা মানব এবং মানবের মধ্যে প্রেম দেখেছিলাম এই তালের ভেতর দিয়ে। সো শেষ দৃশ্যে এরকম ব্যাখ্যা, আরও অনেক ব্যাখ্যা আছে, কিন্তু ওটা সহজ আমার কাছে মনে হয় যে প্রেমের ব্যাখ্যাই। ভিয়েতনামে দানাং ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবি এশিয়ান বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে, যেটা আমাদের জন্য খুবই আনন্দের। এছাড়া আরও অনেকগুলো ফেস্টিভ্যালে আমাদের ছবি যাচ্ছে। আমাদের ছবিটা ফার্স্টে রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে মেইন শাখায় টাইগার কম্পিটিশনে সিলেক্টেড ছিল। সো তারপর আমাদের ছবি আরও অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবি সিলেক্টেড হয়েছে, কিছুদিন পরেই হয়তো সেগুলো আসবে। রোদের আমি তো ছবিটা আমাদের দর্শকের জন্য বানিয়েছিলাম, আমার জন্য বানিয়েছিলাম। আমি এই জনপদের মানুষের গল্প বলতে চেয়েছিলাম, সেটাই আসল ঘটনা। কিন্তু আমি বিশ্বাস করি যে ছবিটা দেশের গণ্ডি পেরিয়েও যাওয়া উচিত, ছবিটা অনেক মানুষকে দেখানো উচিত। আমি বিশ্বাস করি যে একটা সিনেমা যখন আমার অঞ্চলের মানুষের গল্প, সেই গল্পটা যদি আমি বিশ্বের কাছে যেতে পারি সেই গল্পটা নিয়ে, তাহলে সেই গল্পের সিনেমার যাত্রা অনেক বড় হয়। সো ফেস্টিভ্যাল হচ্ছে সেই সংযোগটা করে দেয়। সহজ কথায় বললে যে ফেস্টিভ্যাল নিয়ে আমরা অনেক কিছু ভাবি। আমার কাছে মনে হয় যে ফেস্টিভ্যালের জন্য ছবি নির্মাণ এটা এক ধরনের কথা হয়, আমি এটাতে খুব একটা বিশ্বাস করি না। আমি মনে করি যে আমি আমার মতো করে ছবিটা বানাতে চাই, আমি আমার গল্পটা বলতে চাই, আমি আমার অঞ্চলের গল্পটা বলতে চাই। সেই গল্পটা ফেস্টিভ্যালে যেতে পারলে আনন্দের। সো সেটাই অবশ্যই। রোহিত কেন, রোহিত তো অবশ্যই, এটা তো আমার ছবি, আমি তো আশা করবো যদি দর্শক এরকম কথা বলে আমার জন্য খুবই আনন্দের। কিন্তু আমি তো মনে করি বাংলা ছবির একটা সুবাতাস চলছে, বাংলা সিনেমার একটা সুন্দর সময় যাচ্ছে, যেখানে অনেক ধরনের সিনেমা হচ্ছে। এখানে একেবারেই দেশীয় সিনেমাগুলোর চর্চা হচ্ছে, আমাদের সিনেমার নতুন ফর্ম তৈরি হচ্ছে, আগ্রহ তৈরি হচ্ছে, দর্শকের আগ্রহ তৈরি হচ্ছে। এখন দরকার হচ্ছে আমাদের নিজস্ব কমার্শিয়াল সিনেমার ধারা তৈরি করা, আমাদের সিনেমা কেমন হবে, বাণিজ্যিক ছবি কেমন হবে সেটা তৈরি করা, আমাদের সিনেমার ভাষা তৈরি করা, আমাদের সিনেমার লক্ষ্য তৈরি করা, আদর্শ তৈরি করা। সো সেগুলো আস্তে আস্তে তৈরি হয়ে যাবে, বাট এতদিন তো আমরা সেটাও পাচ্ছিলাম না। সো অবশ্যই রোদ কেন, আরও সিনেমা তৈরি হবে এবং আমি বিশ্বাস করি সামনে আমাদের ছবি তো ওয়ার্ল্ডের বড় বড় ফেস্টিভ্যালে যাচ্ছে, সামনে আরও যাবে, ইম্পর্ট্যান্ট ফিল্ম ফেস্টিভ্যালেও যাবে এবং অস্কার তো অবশ্যই বাংলা সিনেমা কোনো একটা সময় অর্জন করবেই। এরপর আসলে আমি একটা গল্প নিয়ে অনেক দিন ধরে ভাবছি, প্রায় বছরখানেক। এখন ওইটা স্ক্রিপ্টিংয়ের কাজটা চলছে। হোপফুলি আমি যেহেতু আমার একটা বড় গ্যাপ চলে গেছে দুইটা ছবি করতে, যে ওটা হয়তো আমার জন্য স্বাভাবিকই ছিল, কিন্তু থার্ড ছবিটা হয়তো আমি টাইমটা একটু কমিয়ে নিয়ে আসার ট্রাই করবো। আমি খুব রিসেন্ট টাইমে স্ক্রিপ্ট ডেভেলপমেন্টের কাজ শুরু করেছি। সো হোপফুলি তাড়াতাড়ি নেক্সট ছবিটার শুটিংও হয়তো শুরু করব।